স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফরিন আনোয়ার। এবারে জানাবো খবরের বিস্তারিত। দেশে হিউম্যান মেটানিউমো HMP ভাইরাসে আক্রান্ত প্রথম ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত্যুর শিকার নারী রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে ভর্তি ছিলেন। কিডনি জটিলতা সহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন সানজিদা আক্তার। বুধবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। চিকিৎসক জানিয়েছেন শুধুমাত্র এই রোগে আক্রান্ত হয়েই তিনি মারা গেছেন এমনটা নাও হতে পারে। তবে দেশে HMPV শনাক্ত কোনো ব্যক্তির মৃত্যুর ঘটনা এই প্রথম। হোটেল রেস্তোরাঁ খাতে বর্ধিত 15% ভ্যাট বাতিল করে আগের 5%ই বহাল রাখা হয়েছে। সকালে এনবিআর সদস্য মোহাম্মদ বেলাল হোসেন চৌধুরী জানিয়েছেন আজ এ বিষয়ে আদেশ জারি করবে এনবিআর। এ বিষয়ে প্রধান উপদেষ্টার সাথে রাজস্ব বোর্ডের চেয়ারম্যান সহ ভ্যাট কর্মকর্তাদের বৈঠক হয়েছে। আরও কিছু পণ্যের ভ্যাট পুনর্বিবেচনারও ইঙ্গিত দিয়েছে এনবিআর। এর আগে গত 9 জানুয়ারি রেস্তোরাঁ সহ শতাধিক পণ্যের ওপর ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়ায় সরকার। অর্থাদেশে এই খাতে ভ্যাট 5% থেকে বাড়িয়ে 15% করা হয়। এ নিয়ে রেস্তোরাঁ মালিক সহ বিভিন্ন মহলে অসন্তোষ দেখা দেয়। পরে ভ্যাট কমানোর অনুরোধ জানিয়ে এনবিআরকে চিঠি দেয় বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। গতকাল এই চিঠির জবাবে ভ্যাট পুনর্বিবেচনার সিদ্ধান্তের কথা জানায় এনবিআর। যে 5% ভিএটি প্রযোজ্য ছিল সেটিকে বাড়িয়ে 15% ভিএটি আরোপ করা হয়। পরবর্তী সময়ে সরকার কর্তৃক এই সিদ্ধান্ত কিছুটা পরিবর্তন করে পুনরায় 5%-এ ফিরিয়ে নেওয়ার জন্য সিদ্ধান্ত দিয়েছে এবং সেই মোতাবেক জাতীয় রাজস্ব বোর্ড ইতিমধ্যে কার্যক্রম গ্রহণ করেছে। জুলাই আগস্ট বিপ্লবের ঘোষণাপত্র চূড়ান্ত করতে বিকেল 4টায় রাজনৈতিক দল এবং অন্যান্য অংশীজনদের সাথে বৈঠকে বসবে অন্তর্বর্তী সরকার। ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকে প্রধান উপদেষ্টা সহ বেশ কয়েকজন উপদেষ্টা উপস্থিত থাকবেন। তবে বিএনপি বৈঠকে অংশগ্রহণ করছে না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন দলের পক্ষ থেকে সৌজন্য স্বরূপ আরেক স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টাকে এই বার্তা জানিয়ে আসবেন। তবে কেন বৈঠকে দলটি অংশ নিচ্ছে না সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি এই মুহূর্তে। এদিকে দাবি অনুযায়ী নির্ধারিত সময়ে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশ না হওয়ায় সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে নিন্দা জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি। বুধবার রাতে সংবাদ সম্মেলন করে নিজেদের অবস্থান তুলে ধরে সংগঠন দুটি নেতারা। খুনির দোসরদের যারা সহযোগিতা করবে তাদের অবস্থাও শেখ হাসিনার মতো হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। সকালে কুড়িগ্রামে মার্চ ফর ফেলানিতে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। পাশাপাশি সীমান্তে এ পর্যন্ত যত হত্যা হয়েছে তার বিচার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে করতে হবে বলেও দাবি জানান তিনি। চুক্তির মাধ্যমে সকল প্রকার প্রাণঘাতী অস্ত্র ব্যবহার নিষিদ্ধ করার দাবি জানান তিনি। পরে সকাল 11টায় কুড়িগ্রামের কলেজ মোড় থেকে ফেলানির বাড়ি পর্যন্ত মার্চ ফর ফেলানি শুরু হয়। এর আগে সকাল থেকে শহরের কলেজ মোড়ে জড়ো হয় জাতীয় নাগরিক কমিটির সদস্যরা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। আমরা বাংলাদেশের সীমান্তে কোনো লাশ দেখতে চাই না। আপনাদের মধ্যে কেউ যদি কোন দেশের কিংবা কোন গোষ্ঠীর দালাল হন তবে আপনাদের পরিণতি ওই খুনি হাসিনার মতোই হবে। 10 ট্রাক অস্ত্র মামলায় খালাস পাওয়ার পর দীর্ঘ 17 বছর কারাগার শেষে আজ মুক্তি পেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বৃহস্পতিবার দুপুরে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পাবেন তিনি। কারা অধিদপ্তর বলছে আদালত থেকে লুৎফুজ্জামান বাবরের খালাসের নথিপত্র কারাগারে এসেছে। সব আনুষ্ঠানিকতা শেষে দুপুরের মধ্যে কারাগার থেকে মুক্তি পাবেন তিনি। এর আগে গত মঙ্গলবার আলোচিত 10 ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় অস্ত্র আইনে করা পৃথক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের দায় থেকে খালাস পান লুৎফুজ্জামান বাবর। এদিন বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করে। সকাল থেকে কেন্দ্রীয় কারাগারের সামনে হাজার হাজার নেতাকর্মী ভিড় করেছেন লুৎফুজ্জামান বাবরকে অভ্যর্থনা জানাতে।
আলোচিত 10 ট্রাক অস্ত্র মামলা থেকে খালাস পাওয়ার পর আজ কারাগার থেকে মুক্তি পাচ্ছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বেলা 11টার দিকে তার স্ত্রী কারাগারে প্রবেশ করেছেন বলে এরই মধ্যে জানা গেছে। কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে সেখানকার সার্বিক অবস্থা জানাচ্ছেন সহকর্মী লিটন মাহমুদ। কথা বলবো তার সাথে। লিটন, ঠিক এর আগের ঘন্টায় আপনি জানিয়েছিলেন যে 12টা নাগাদ হয়তোবা লুৎফুজ্জামান বাবরকে খালাস করা হতে পারে বা তিনি বেরিয়ে আসবেন। এই মুহূর্তে কি অবস্থা, সার্বিক কি তথ্য আছে? ধন্যবাদ আফরিন আপনাকে। আপনি এর আগে যেমনটি বলছিলেন, দীর্ঘ 17 বছর পর 10 ট্রাক অস্ত্র মামলায় খালাস পাওয়ার পর তার কারামুক্তি নিয়ে তার যে কর্মী সমর্থকরা রয়েছেন তারা কিন্তু দিনক্ষণ গুনছিলেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কারা ফটকের সামনে তাদের যে উৎসুক যে কর্মী সমর্থক এবং নেতাকর্মীরা রয়েছেন তাদের ঢল নেমেছে এবং তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। তারা সুদূর নেত্রকোনা থেকে সকাল কাকডাকা ভোরে এই যে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার রয়েছে সেখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা এই মুহূর্তে যেহেতু 12টায় লুৎফুজ্জামান বাবরের মুক্তি যে পাওয়ার বিষয়টি সেটি কথা রয়েছে, সে কারণে তারা কিন্তু অনেকটাই তাকে বরণ করে নেওয়ার জন্য যে উদ্গ্রীবতা সেটি কিন্তু তাদের মাঝে দেখা যাচ্ছে। আমরা দেখেছি যে এই কারামুক্তির জন্য লুৎফুজ্জামান বাবরের যে পরিবারের পক্ষ থেকে তার যে স্ত্রী এবং অন্যান্য যারা সদস্য রয়েছেন তারা কিন্তু এসছেন এবং তারা এই কারাগারের যে ফটক দিয়ে অভ্যন্তরে প্রবেশ করেছেন এবং তারাও সবাই অপেক্ষা করছেন কখন আসলে যে আনুষ্ঠানিক প্রক্রিয়াটি রয়েছে এই আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ করে কখন লুৎফুজ্জামান বাবর কারাগার থেকে বেরিয়ে আসবেন সেটির জন্য অপেক্ষা করছেন। তেমনি আমরাও অপেক্ষা করছি। আমরা কথা বলেছিলাম কারা কর্তৃপক্ষের সঙ্গে। কারা কর্তৃপক্ষের যিনি ডেপুটি জেলার রয়েছেন তিনি আমাদেরকে যেমনটি বলছিলেন এর আগে জানিয়েছিলাম যে বেলা 12টার পর আসলে যে কাগজপত্রের যে আনুষ্ঠানিকতা রয়েছে সেই যে আনুষ্ঠানিকতা শেষে কিন্তু সবকিছু করে তারপর কিন্তু আসলে কারামুক্তি যে বিষয়টি সেটি নিশ্চিত করা হবে এবং এর পরপরই কিন্তু লুৎফুজ্জামান বাবর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তিনি কারাগার থেকে বেরিয়ে আসবেন। এখানে হাজার হাজার নেতাকর্মী ভিড় করছেন। সকাল থেকে প্রায় 5 শতাধিক গাড়ি দিয়ে তারা কিন্তু নেত্রকোনা থেকে এসছেন এবং যখনই তিনি কারামুক্ত হবেন নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানিয়ে দিতে পারবো। আফরিন। জি নিশ্চয়ই লিটন, আপনাকে ধন্যবাদ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পালিত ছেলে পরিচয় দেয়া আসাদুজ্জামান হিরুকে গ্রেপ্তার করেছে পুলিশ। মধ্যরাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের বিশেষ দল তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অর্থ যোগান দেয়া এবং ওবায়দুল কাদেরের ছত্রছায়ায় অর্থ লোপাটের অভিযোগ রয়েছে। 5ই আগস্ট পরবর্তী সময়ে বাড্ডা থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। উদ্বেগ আর উৎকণ্ঠায় দিন কাটছে সীমান্ত জেলা লালমনিরহাটের দহগ্রামের মানুষের। বুধবার সেখানকার কাঁটা তারের বেড়ায় মদের বোতল ঝুলিয়ে দেয় বিএসএফ। হুমকি ধামকি দেয়া হয় স্থানীয়দের। শূন্যরেখায় অস্ত্র নিয়ে চলছে টহল। ভয়ে সীমান্তের কাছে কৃষি জমিতে যেতে পারছে না বাংলাদেশি কৃষকরা। পরিস্থিতি মোকাবেলায় সতর্ক অবস্থানে বিজিবি। সীমান্তের মানুষের সুরক্ষায় দ্রুত বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ে বৈঠকের পরামর্শ নিরাপত্তা বিশ্লেষকদের। দহগ্রাম সীমান্তের মুন্সিপাড়া এলাকায় এই সীমানা পিলার ঘেঁষেই বিএসএফ নির্মাণ করেছে কাঁটাতারের বেড়া। বিজিবি তাতে বাধা দিলেও তা তোয়াক্কা করেননি। এখন তারা নির্মাণ করছেন উচ্চ ক্ষমতা সম্পন্ন সার্চ লাইট, স্থাপন করছেন সিসিটিভি ক্যামেরা, যা নিরাপত্তাহীনতার পাশাপাশি উৎকণ্ঠায় ফেলেছে স্থানীয়দের। সীমান্ত পাড়ের মানুষের দাবি, বিএসএফের অত্যাচারে জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। সার্বক্ষণিক বিজিবির টহল না থাকায় ঝুঁকিতে নিরাপত্তা। আমাকে যা রাস্তার দিকেই তো ওরা আমাকে হুমকি দেয়, তাহলে কিভাবে আমরা কি করব? এমন ভাবে বেড়া কাটা দিছে যে আমরা চলাফেরা করব, আমার চলাফেরা করার মতন কোনো উপায় নাই। 26টা খুঁটি আমাদের বাংলাদেশে গাছে। আমরা তো এখানেই অখরে দিবে করছি যে আমার জমি কেন দিবে। একটা ভল দিতেছে আমার বাড়ির কাছে, ওই ভলটা এমনভাবে ঘুরায় আমার বাচ্চা কাচ্চা বউ নিয়ে বেড়াইতে অসুবিধা। গেল শুক্রবার দহগ্রাম সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ চেষ্টার পর বুধবার খালি মদের বোতল ঝুলিয়ে দেন বিএসএফ সদস্যরা। অস্ত্র নিয়ে শূন্য রেখায় চলছে টহল। আতঙ্কে সীমান্তের কাছে কৃষি জমিতে যেতে পারছেন না বাংলাদেশিরা। ঝুঁকি এড়াতে ঐক্যবদ্ধভাবে অবস্থান নিয়েছেন অনেকে। আমাদের কৃষির ফসলের ক্ষতি হচ্ছে, আমাদের বাড়ির ক্ষতি হচ্ছে। খেতে তো শ্রম না, ক্ষেত আমার নষ্ট হয়ে যাবে। এই ক্ষয়ক্ষতি যে হচ্ছে আমার, এগুলো কে দিবে?
এদিকে বিজিবি জানিয়েছে পরিবেশ এখন অনেকটাই স্বাভাবিক, যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে তারা। আমরা আগের চেয়ে আমাদের জনবল তো এই পরিস্থিতি আগে থেকে আমরা বৃদ্ধি করেছি, সেটা আগের চেয়ে অনেক বেশি আমাদের ডেভেলপমেন্ট। আগের চেয়ে পেট্রোলিং এর পরিমাণ অনেক বাড়িয়ে দিয়েছি। সীমান্ত চৌকি যেগুলো আছে সেগুলা থেকে ওদের সাথে কোঅর্ডিনেশন পেট্রোল যেগুলো আছে সেগুলাতে অনেক সতর্কতা অবলম্বন করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন সীমান্তের মানুষের সুরক্ষায় দ্রুত বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ে বৈঠক দরকার। পাশাপাশি টহল জোরদার ও স্থানীয়দের শান্ত থাকতে উৎসাহিত করার পরামর্শ তাদের। ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে অধিনায়করা একসাথে বসে আলোচনা করবেন সার্ভেয়ারদেরকে নিয়ে, তারপরে সিদ্ধান্ত নিয়ে তারপরে এটা কাজ করার কথা, কিন্তু এটার তারা তোয়াক্কা করছে না। এগুলি অন্যায়, এগুলি অবশ্যই উস্কানিমূলক এবং এটা বন্ধ করতে হবে। চলমান অস্থিরতা কমাতে তড়িৎ পদক্ষেপ নেবে সরকার, এমন আশায় সীমান্তের মানুষ। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, দহগ্রাম, লালমনিরহাট। এক সপ্তাহেরও বেশি সময় ধরে তাণ্ডব চালানোর পর কিছুটা নিয়ন্ত্রণে এসেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দক্ষিণাঞ্চলের দাবানল। তবে এখনও দাবানলের ঝুঁকিতে রয়েছে 60 লাখেরও বেশি মানুষ। লস অ্যাঞ্জেলসের ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে স্থানীয় সময় বৃহস্পতিবার আবারও পাহাড়ি এলাকাগুলোয় শুষ্ক আবহাওয়ার পাশাপাশি বয়ে যেতে পারে দমকা বাতাস। এতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে সান্তা সুজানা পর্বতমালা, ওয়েস্টার্ন সান গ্যাব্রিয়েল পর্বতমালায়। এ সময় বাতাসের গতি 60 থেকে 70 মাইল গতিতে প্রবাহিত হবে, ফলে রেড ফ্ল্যাগ সতর্কতা জারি করেছে লস অ্যাঞ্জেলস শহর সহ ভেঞ্চুরা কান্ট্রি, সান লুইস, বেম্পো ও সান্তা বারবারা কান্ট্রিতে। পলিসেডাস ও ইটন জুড়ে এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে 1,20,000-এরও বেশি মানুষ। গভীর রাতে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের হামলায় আহত হয়েছে বলিউড অভিনেতা সাইফ আলী খান। স্থানীয় সময় বুধবার মধ্যরাতে 2:30টার দিকে মুম্বাইয়ের বান্দ্রায় নিজ বাড়িতে হামলার শিকার হন তিনি। ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে গভীর রাতে এক অজ্ঞাত ব্যক্তি সাইফ আলী খানের বাড়িতে প্রবেশ করে। এ সময় ঘুমন্ত সাইফের ওপর ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করেন ওই ব্যক্তি। এতে আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়, লীলাবতী হাসপাতালে। তবে তার স্ত্রী কারিনা ও সন্তানরা নিরাপদে রয়েছেন। ডাকাতির উদ্দেশ্যেই এই হামলা বলে প্রাথমিকভাবে মনে করছে মুম্বাই পুলিশ। এ ঘটনায় তদন্ত চলছে। তবে তিনি ছুরিকাঘাতে আহত হয়েছেন নাকি ধস্তাধস্তিতে আহত হয়েছেন তা এখনো স্পষ্ট নয়। লীলাবতী হাসপাতালের চিকিৎসক জানিয়েছে তার শরীরে 6টি আঘাত রয়েছে, যার মধ্যে 2টি বেশ গভীর। একটি আঘাত মেরুদণ্ডের কাছাকাছি। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন ডিবিসি।